আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ড 5 জনের। জিয়াউল হাসানের কিলিং নেটওয়ার্ক ভারত বাংলাদেশ জুড়ে। মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগের তুলনায় অনেকটা সুস্থ মির্জা আব্বাস। ঢাকার জলাবদ্ধতা সংকট আরও ঘনীভূত। জাহের আলভির বিরুদ্ধে আবেদন 10 দিনের রিমান্ড। ভারতের নৌবহরে যুক্ত হল 3 অত্যাধুনিক যুদ্ধজাহাজ। দেশীয় প্রযুক্তিতে নির্মিত দুনগিরি। ফ্রান্সের রেকর্ড তাপপ্রবাহে মদ পান নিষিদ্ধ। ফেত দা লা মুসিক উৎসবেও কড়াকড়ি জারি। অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। ফুটবল ছেড়ে ধর্মীয় শিক্ষার ভাবনায় মরক্কোর ডিফেন্ডার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বগুড়ার শাহজাহানপুরে 8 বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় 5 আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, নিহত রিফাত হোসেন শাহজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা এলাকার এনামুল হকের ছেলে। আসামিরা সবাই তাদের প্রতিবেশী ও পরিচিত ছিলেন। 2018 সালের 15 জুলাই রিফাতকে হত্যা করে মরদেহ গুম করা হয়। 3 দিন পর 18 জুলাই মরদেহ উদ্ধার হলে রিফাতের বাবা এনামুল হক শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। আদালত সূত্র জানায়, এনামুল হক প্রবাস থেকে দেশে ফেরার পর প্রধান আসামি আবুল কালাম আজাদ বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করতেন। ঘটনার দিনও তিনি 1 লাখ টাকা ধার চান। অন্যদিকে ভারত ও বাংলাদেশ জুড়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের একটি কিলিং নেটওয়ার্ক ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তার জবানবন্দি এখনো চলছে। তিনি ট্রাইব্যুনালের সামনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন, যার মধ্যে অন্যতম ছিল জিয়াউলের নেতৃত্বে পরিচালিত জাফলং অপারেশন। ভারত থেকে যে 2 জন আসামি, তারা তাদেরকে সেই 2 জনকে হস্তান্তর করে, আর জিয়াউল হাসান যে 2 জনকে নিয়ে যায় সেই 2 জনকে ভারতের কাছে হস্তান্তর করে দেয়। অপারেশন রেবেল হান্ট সম্পর্কে বলেছে যে বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। এই 2 প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে এনে তিনি হত্যা করেছেন, এই কথা বলেছেন। সিলেট বর্ডারে সেটা জাফলংয়ে বলেছে যে একটা অপারেশনের কথা বলেছে, যে তিনি এই যে আজকের সাক্ষী সহ আরও কয়েকজন আর্মি কর্মকর্তা, তাদেরকে নিয়ে 2 জন আসামি সহ রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল 2:45টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশে সফর। 6 দিনের এই সফরে তিনি 21 থেকে 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন চীন সফর করবেন। সফর শেষে 26 জুন তার দেশে ফেরার কথা রয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, ঢাকা কুয়ালালামপুর বেইজিংয়ের এই ত্রিমুখী সফর 2 দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করবে। অন্যদিকে ঢাকা 8 আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে সবার ভালোবাসা ও প্রার্থনা তাদের শক্তি জুগিয়েছে। গত 16 বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয়, ওয়াসা থেকে 2 সিটি কর্পোরেশনের কাছে নালা খাল হস্তান্তর, সবকিছুর পরও কাটেনি ঢাকার জলাবদ্ধতা সংকট। বর্ষা শুরুর আগেই সামান্য বৃষ্টিতে নাকাল হচ্ছে নগরবাসী। 2 সিটি কর্পোরেশন স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেও বাস্তবে অকেজো পাম্প স্টেশন, অকার্যকর স্লুইস গেট, অবৈধ দখল এবং প্লাস্টিক বর্জ্যে ভরাট খাল সব মিলিয়ে আষাঢ় শ্রাবণেও রাজধানীতে তীব্র জলজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নগর পরিকল্পনাবিদদের মতে ঢাকা
জলাবদ্ধতার মূল সংকট 5 স্তরে জমাট বেঁধেছে। প্রথমত, সড়কের ক্যাচপিটগুলো আবর্জনায় বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত, ড্রেনগুলো পলি ও কাদায় ভরা, ফলে পানি নামতে পারে না। তৃতীয়ত, অবৈধ দখলে হারিয়ে গেছে প্রধান খালগুলো, যেগুলো ছিল বৃষ্টির পানি নামার প্রধান পথ। ফলে বৃষ্টির পানি ক্যাচপিট থেকে ড্রেনে, ড্রেন থেকে খালে এবং খাল হয়ে নদীতে যাওয়ার প্রতিটি ধাপেই অচল অবস্থা তৈরি হয়। অন্যদিকে ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে থাকা ছোট পর্দার অভিনেতা মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভুইয়া ওরফে জাহের আলভিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আদালতে এ আবেদন দাখিল করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ইকরাকে উদ্দেশ্য করে আলভি নিয়মিত অপমানজনক ও মানসিকভাবে নির্যাতনমূলক পোস্ট দিতেন তার ফেসবুকে। এবং এই যে নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে। আজকে এই রিমান্ড ফরওয়ার্ডিং দিয়েছে আয়ুষ সাহেব। এই মামলায় আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড চেয়ে একটা আবেদন করেন। যে আলোচিত যে সুসাইড বিষয়ে আমি ইকরার বাদীপক্ষের আইনজীবী, খুবই আলোচিত মামলা, পল্লবী থানা 1-3-2026 মামলায় আপনারা জানেন যে বিজ্ঞ আদালত নাট্য অভিনেতা আলভিকে ইতিমধ্যেই সিডাব্লিউএমএল জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে এবং আমাদের বাদী রেজেহার পাশাপাশি এই মামলার যে ইনভেস্টিগেশন অফিসার আয়ও আছে, এটা সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এই যে নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে। আজকে এই রিমান্ড ফরওয়ার্ডিং দিয়েছে আয়ুষ সাহেব। তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আগামী ভারতের নৌবহরে যুক্ত হয়েছে 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। রোববার কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই জাহাজগুলো ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার প্রচেষ্টাকে আরও জোরদার করবে। নৌবহরে যুক্ত হওয়া 3 জাহাজ হল স্টিলথ ফ্রিগেট দুনগিরি, জরিপ পরিচালনাকারী জাহাজ সংশোধক এবং অগভীর পানিতে সাবমেরিন বিরোধী যুদ্ধযান অগ্রে। এগুলো যুদ্ধ পরিচালনা, হাইড্রোগ্রাফিক জরিপ এবং সাবমেরিন বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনের আগে দুনগিরির একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় নৌবাহিনী, যেখানে জাহাজটিকে শক্তিশালী ও উন্নত যুদ্ধজাহাজ হিসেবে বর্ণনা করা হয়। নৌবাহিনীর তথ্য অনুযায়ী দুনগিরি আধুনিক অস্ত্রশস্ত্র ও সেন্সর সমৃদ্ধ। দেশীয় স্টিলথ প্রযুক্তিতে নির্মিত এই জাহাজ দীর্ঘ সময় সাগরে অবস্থান করে বহুমুখী আক্রমণ পরিচালনা করতে সক্ষম। এতে রয়েছে ব্রহ্মোস সারফেস টু সারফেস মিসাইল এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ উন্নত অস্ত্র। সংশোধক জাহাজটি উপকূলীয় ও গভীর সমুদ্রের হাইড্রোগ্রাফিক জরিপের জন্য তৈরি। ফ্রান্সে চলমান তাপপ্রবাহ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে দেশজুড়ে আয়োজিত জনপ্রিয় সঙ্গীত উৎসব ফেত দ্য লা মুসিকেও মদপান নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ফ্রান্সের 35টি বিভাগে তাপপ্রবাহজনিত রেড অ্যালার্ট জারি রয়েছে। প্রতি বছর লাখো মানুষ রাস্তায় নেমে এই উৎসব উদযাপন করে, কিন্তু এবার তীব্র গরমের কারণে রেড অ্যালার্ট অঞ্চলে মদ সরবরাহ ও পান নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুর কার্যালয় জানিয়েছে, রাষ্ট্রীয় বা বেসরকারি সব ধরনের আয়োজনে মদ পরিবেশন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে প্যারিস হয়ে বার্গান্ডি পর্যন্ত তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা 41 ডিগ্রিতেও উঠতে পারে। সোমবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা ঐতিহাসিক রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। সরকার জানিয়েছে, মদপান কমানোর এই সিদ্ধান্ত জরুরি ও স্বাস্থ্যসেবার উপর চাপ কমানোর জন্য নেওয়া হয়েছে, যাতে চিকিৎসকরা সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সেবায় মনোযোগ দিতে পারেন। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ। তবে ভেন্যু আর ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে স্বাগতিকদের পারফরম্যান্স গ্রাফও। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল আগেই, তাই আজকের ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। কিন্তু চট্টগ্রামে বাংলাদেশের ব্যাটিং দেখে যেন টেস্ট ম্যাচের ধীরগতি মনে হয়েছে। পাওয়ার প্লে নির্ধারিত 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র 22 রান। রান রেট 3.66 সঙ্গে হারিয়েছে 3টি গুরুত্বপূর্ণ উইকেট। ব্যর্থ টাইগাররা 54 বল হাতে রেখে 7 উইকেটের বড় জয় টাইগারদের হোয়াইট ওয়াশ করল ওজিরা।
অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য নুসাইর মাজরাউই বর্তমানে মাত্র 28 বছর বয়সী একজন ডিফেন্ডারের জন্য যা ক্যারিয়ারের সেরা সময় হিসেবেই ধরা হয়, অথচ ঠিক এই সময় তিনি ভাবছেন পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে মাজরাউই জানান 2026 বিশ্বকাপের পরে তিনি অবসরের সিদ্ধান্ত নিতে পারেন, কারণ হিসেবে তিনি বলেছেন জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি সময় দিতে চান ধর্মীয় শিক্ষা, কোরআন অধ্যয়ন এবং আত্মিক উন্নয়নে। তার ভাষায় ফুটবল তাকে খ্যাতি, অর্থ ও সাফল্য দিয়েছে, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করতে গিয়ে তিনি বুঝেছেন আধ্যাত্মিক চর্চার জন্য আরও বেশি সময় প্রয়োজন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।